আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি 2026 ফিজিক্সের যে ফ্রি কোর্সটা করাতে যাচ্ছিলাম তার প্রথম ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে সর্বপ্রথম যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে গতি। এই গতি চ্যাপ্টারকে কয়েকটা পার্টের মধ্যে আমি ভাগ করব। তার মধ্যে আজকে হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ প্রথম পার্ট। আচ্ছা, প্রথম পার্টের যেই টপিকগুলো তোমার না জানলে নয়। আচ্ছা, অধ্যায়টার নাম হচ্ছে গতি, তার মানে আমরা প্রথমে বুঝবো গতি ও স্থিতি ব্যাপারটাকে। গতি কি? গতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তু অবস্থান। লাইক ধরো এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, পারিপার্শ্বিক এই হচ্ছে তোমার আশেপাশে যারা থাকবে তারাই হচ্ছে কি তোমার পারিপার্শ্বিক। এই পারিপার্শ্বিকের সাপেক্ষে ধরো তুমি হচ্ছে এই বস্তু, পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন তোমার অবস্থান চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি, অর্থাৎ তুমি এখান থেকে এখানে চলে আসছো, এই যে এটা তুমি ছিলা, এটা তো পারিপার্শ্বিক, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি এখান থেকে এই জায়গায় এসে পড়েছো, লাইক এইটা ছিল তুমি, এটা এখানে এসে পড়ছো। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর যখন জায়গাটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে গতি, অর্থাৎ অবস্থান। কেউ ভুল করে অবস্থা লিখবে না, অবস্থা, অবস্থা আর অবস্থান দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এই অবস্থা মানে বোঝায় আভ্যন্তরীণ ঘটনটাকে, অর্থাৎ এর অভ্যন্তরীণ যে গঠন এটাকে বোঝায় অবস্থান। অবস্থান মানে কি? জায়গা। অর্থাৎ এই জায়গা থেকে তুমি ধরো এই স্থান থেকে তুমি বি স্থানে চলে আসলা, অর্থাৎ এটা হচ্ছে তোমার আশেপাশের পরিবেশ। এই পরিবেশের সাপেক্ষে যখন তুমি এ থেকে বিতে চলে আসলা তখন কি হইলো? গতি। তাহলে গতির সংজ্ঞাটা কি? আমরা বলতে পারি কি, পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? গতি বলে। তাহলে তো গতি যেহেতু পারো তার মানে স্থিতি হয়ে গেছে। স্থিতি কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে বলা হয় স্থিতি। আশা করি যেভাবে বুঝিয়েছি তোমাদের মনে থাকবে। তাহলে গতি স্থিতি ডান। আচ্ছা, এই গতি অনেক ধরনের গতি আছে। চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। তো এই যত প্রকার আসলে গতি আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, যেটা থেকে তোমাদের প্রায়শই কোশ্চেন আসবে। পর্যাবৃত্ত গতিটা কি? যে কোনো গতির সংজ্ঞা যখন তুমি বলবে, গতির শুরুতে তুমি লিখবে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, কি বলেছি এগেন আই রিপিট, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, তুমি যেই সংজ্ঞায় দাও তুমি সবসময় কি লিখবে? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে। আচ্ছা, পর্যায়বৃত্ত, পর্যায় মানে হচ্ছে সময়, পর্যায় মানে কি? সময়। আর বৃত্ত মানে হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মকে সে বারবার ফলো করবে। তাহলে পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে একইভাবে একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমার কথা কি বুঝতে পেরেছো? আবার বলছি, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর, এক নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর, আর দুই কি? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে একইভাবে, চার হবে একই বিন্দুকে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আশা করি পর্যাবৃত্ত গতি কি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পর্যাবৃত্ত গতির পরে লিখেছি কি? স্পন্দন গতি। আচ্ছা, স্পন্দন গতি ব্যাপারটা কি দেখো। স্পন্দন গতি হচ্ছে বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এখন স্পন্দন মানে হচ্ছে স্পন্দিত হওয়া, অর্থাৎ যেমন তুমি পেন্ডুলাম ঘুরি দেখেছো, বামে যায় ডানে যায়, অর্থাৎ তুমি বলতে পারো বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে কি? স্পন্দন গতি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। লাইক ধরো এটা যদি একটা পেন্ডুলাম ঘড়ি হতো, তাহলে এটা কি? এদিকে যেত, আবার কি বাকি অর্ধেক সময় কি? এদিকে যেত। তাহলে এই যে অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, এটা হচ্ছে কি? স্পন্দন গতি। আশা করি বুঝতে পেরেছো। ক্ষত অনেক সময় আসে যে স্পন্দন গতি বা দোলন গতি এক ধরনের স্পন্দন গতি। দেখো দোলনার ব্যাপারটা খেয়াল করো, দোলনাতে যখন তুমি কাউকে ধাক্কা দাও ও যতটুকু সামনে যায় ঠিক ততটুকু আবার ব্যাক আসে, তার মানে দোলনা গতিটাও কি? এক ধরনের স্পন্দন গতি। বুঝতে পারলাম? আচ্ছা, এছাড়াও যে গতিগুলো আছে, ঘূর্ণন গতি, চলন গতি। ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। চলন গতি তাদের দিকগুলো নির্দিষ্ট থাকে। ঠিক আছে, ওগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। আচ্ছা, তারপর আসি সংজ্ঞাগুলোতে ক্লিয়ার করি। সংজ্ঞা লিখেছি এখানে কি? প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, যে ত্রিমাত্রিক স্ফটিক অর্থাৎ 3 ডাইমেনশনাল, আমরা এই যে পরিবেশে ধরো আমি আমার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে, তার মানে আমি হচ্ছে 3 ডাইমেনশনাল। কোন ত্রিমাত্রিক স্ফটিকের সাথে কোন বস্তুর গতি বা স্থিতি যখন নির্ধারণ করা হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ ধরো এই যে তুমি, তোমার বন্ধু হচ্ছে এ, এই বন্ধুর নাম ধরো হলো সাইম, আর তুমি হচ্ছে ধরো নাইম, এটা হচ্ছে কে? নাইম। এই যে ত্রিমাত্রিক স্ফটিকের সাথে ধরো ও দাঁড়িয়ে আছে, তুমি দৌড় দিলে এই দিক দিয়ে, অর্থাৎ তুমি কি জায়গা চেঞ্জ করলা না?
এই যে এর সাপেক্ষে যে ত্রিমাত্রিক স্ফটিকের সাথে কোনো বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। আশা করি তোমাদের এই সংজ্ঞাটা আর ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার আর ভুলে যাওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তাহলে প্রসঙ্গ কাঠামো কি ডান, এটা আমরা মুছে দিতে পারি। তারপর আসো রাশি কি, তারপরে কি বলেছে রাশি। আচ্ছা, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি, অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো কিছু হচ্ছে রাশি। যেমন ধরো আমি বললাম আমার উচ্চতা কত, আমার উচ্চতা হচ্ছে পরিমাপযোগ্য, তার মানে এটা হচ্ছে একটা রাশি। আমি বললাম এখান থেকে ময়মনসিংহের দূরত্ব কত, এটা পরিমাপযোগ্য, এটা হচ্ছে একটা রাশি। যদি আমি বলি আমি আমার বাবাকে কতটুকু ভালোবাসি, তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো, এটা আসলে পরিমাপযোগ্য না, তার মানে এটা কখনো রাশি হতে পারে না। তারপরে রাশি কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমরা এটাও শেষ বলতে পারি। এখন পরিমাপ কি, কি বলেছি? পরিমাপ, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে, অর্থাৎ কতটুকু পরিমাণ আছে এটা, সেটাকে বলা হয় কি পরিমাপ। এখন আসো মাত্রা। ভৌত জগতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক বা পাওয়ারকে মাত্রা বলে। কি বলেছি? ভৌত জগতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক বা পাওয়ারকে মাত্রা বলে। আচ্ছা, মাত্রা বোঝার আগে আমার বুঝতে হবে এই রাশি মূলত দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। যৌগিক রাশি লিখি, লব্ধির চেয়ে লিখি যৌগিক। আচ্ছা, মৌলিক মানে ছোটবেলা থেকে জানছো, মৌলিক মানে হচ্ছে যে স্বাধীন, যে রাশিগুলো স্বাধীন, অন্য কোনো রাশির উপর ডিপেন্ডেবল না, তাদের বলা হয় মৌলিক রাশি। এমন মৌলিক রাশি আছে 7টা, যেটা তুমি প্রথম অধ্যায়ে দেখেছো। দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক কি কিলোগ্রাম, দীপন্তের তীব্রতার একক কি ক্যান্ডেলা, তাপমাত্রা একক কি কেলভিন। ঠিক এরকম 7টা একক রয়েছে, অর্থাৎ এই রাশিগুলো হচ্ছে স্বাধীন, স্বতন্ত্র, এরা কারো অধীনে চলে না। এইরকম মৌলিক রাশি কয়টি? 7টি। আর 2 বা ততোধিক মৌলিক রাশি সমন্বয়ে যেটা গঠিত হবে সেটা হচ্ছে যৌগিক রাশি। আশা করি মৌলিক আর যৌগিক রাশি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, যদি তুমি দিকের উপর ভিত্তি করে বলো রাশি কয় ধরনের, সেটা হচ্ছে 2 ধরনের, স্কেলার, একটা ভেক্টর। অর্থাৎ যে রাশির শুধুমাত্র মান আছে, শুধুমাত্র কি আছে, এটার শুধুমাত্র মান, এটা হচ্ছে কি স্কেলার। আর যে রাশির মান ও দিক কি আছে, মান প্লাস দিক, এটা হচ্ছে কি ভেক্টর। অর্থাৎ যেটা বেশি সুনির্দিষ্ট করে বলবে সেটা হচ্ছে ভেক্টর। যেমন ধরো আমি বললাম আমি এখানে আছি, আচ্ছা বলো তো তোমার বাসাটা এখান থেকে কত দূরে, তুমি বললো আমার বাসা এখান থেকে 5 মিটার। আচ্ছা 5 মিটার, তুমি কিন্তু বলো না আমাকে কোন দিকে যাবে, উত্তরে না দক্ষিণে না পূর্ব না পশ্চিমে। এটা হচ্ছে স্কেলার। যখন তুমি সুনির্দিষ্টভাবে আমাকে বলবে তখন সেটা হয়ে যাবে কি, স্যার উত্তরে আপনি যদি 5 কদম যান বা 5 মিটার যান তখন আমার বাসা পেয়ে যাবেন। অর্থাৎ সুনির্দিষ্ট ব্যাপারটা হচ্ছে কি ভেক্টর রাশি। আমি কথা বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের ভেক্টর, স্কেলার, মৌলিক রাশি, যৌগিক রাশি সবগুলো কি শেষ। এখন আসলে মাত্রা ব্যাপারটা বলছি কি, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক বা পাওয়ারকে মাত্রা বলে। অর্থাৎ এই মাত্রার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবা এটা কি যৌগিক রাশি নাকি এটা মৌলিক রাশি। এখন দেখো বলেছিলাম কি মাত্রা নির্ণয়। এখন মাত্রা নির্ণয়ের জন্য তোমার যে ব্যাপারটা লাগবে এটাকে আমি একটু রেখে দিই, আগে আমাদের দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, মন্দন, ত্বরণ বুঝে নিই, তাহলে আমি মাত্রা নির্ণয়টা সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দূরত্ব ব্যাপারটা কি? দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স। ধরো তুমি এই জায়গায় আছো, এটা একটা বিন্দু এ, আর এটা ধরো বি বিন্দু। লাইক এই বি বিন্দুতে পৌঁছানোর জন্য সরাসরি কোনো ডিস্টেন্স নাই। লাইক ধরো এটা হচ্ছে রাস্তা, এভাবে ঘুরে 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 এখানে আসতেছে। এটা হচ্ছে ধরো এই ডিস্টেন্সটুকু হচ্ছে 750 মিটার। কয় মিটার? এটা হচ্ছে তোমার মূলত দূরত্ব। আর দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য দেখো, এখানে বারবার দিকের চেঞ্জ হয়েছে। যাওয়ার কথা ছিল এইদিকে, সে একটু পরে আবার দিক চেঞ্জ করেছে। আবার যাওয়ার কথা ছিল এইদিকে, সে দেখো আবার দিক চেঞ্জ করেছে, আবার দিক চেঞ্জ করেছে, আবার দিক চেঞ্জ করেছে, আবার দিক চেঞ্জ করে, এরকম ভাবে দেখো বহুবার দিক চেঞ্জ করেছে চলার পথে। এই যে বারবার দিক চেঞ্জ করলো, এটা হচ্ছে কি যার সুনির্দিষ্ট দিক নেই, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। তার মানে আমরা বলতে পারি কি এই দূরত্ব কি রাশি? স্কেলার। দূরত্ব কি রাশি ভাইয়া? স্কেলার। আর সরণ ব্যাপারটা কি দেখো, সরণ মানে হচ্ছে শর্টকাট। সরণ মানে কি শর্টকাট। ধরো এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। ধরো তুমি একটা রাস্তা এভাবে ঘুরে যাওয়ার কথা ছিল, এখন সামহাও এখানে ধরো একটা বাসা ছিল, যার কারণে তুমি একটা বাড়ি ছিল, বাড়ির মাঝখানে যাওয়ার রাস্তা উনি আটকা রাখছে বাড়িওয়ালা, যার কারণে তুমি যাইতে পারতেছো না। সামহাও তুমি যদি একটু ম্যানেজ করতে পারো তাহলে তুমি কি এটা ক্রস করলে ডিরেক্ট ডি বিন্দুতে পৌঁছে যাও না? এই যে এতটুকু ভাইয়া খেয়াল করো। আবার যদি একটু কাইটে এখানে লিখি, এই যেরকম না, এই যেরকম হয় না ভাইয়া? অর্থাৎ এই শর্টকাটটুকু হচ্ছে সরণ। তাহলে বলতে পারি কি দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, সরাসরি দূরত্ব, সেটা হচ্ছে কি সরণ। খেয়াল করো, তুমি যদি এখানে বলো পরীক্ষা, ধরো তোমার গাইডে যে সংজ্ঞা লেখা নির্দিষ্ট দিকে, এই যে নির্দিষ্ট দিক, দেখো দিক চেঞ্জ করে নাই একবারই মাত্র, যেটা ছিল সুনির্দিষ্ট। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, তুমি এখানে ছিলা, ধরো এখানে এসে পড়ছো, বস্তুর অবস্থানের পরিবর্তন কি বলে? সরণ। সামহাও পরীক্ষা হলে তুমি ভুলে গেছো, কিন্তু তুমি বোঝো যে আসলে সরণটা কি, তাহলে তুমি বলতে পারো কি দুইটি বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্বকে সরণ বলে। এখন তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া আমি যদি এটা লিখি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে
সরণ বলে, এটা কিন্তু ভুল। দেখো তুমি যখন বলবা মধ্যবর্তী দূরত্ব, তার মানে সেখানে দিক চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বা হতেও পারে। কিন্তু যখন তুমি বলবা সরাসরি, তার মানে সেখানে দিক আর চেঞ্জ হওয়ার সুযোগ নেই। অর্থাৎ সরাসরি মানে কি, এই যে এখান থেকে দেখো, আর দিক চেঞ্জ হওয়ার কখনো সুযোগ নেই। ধরো এটা এ, এটা বি, দিক চেঞ্জ হওয়ার সুযোগ নেই। যখন তুমি বলবা মধ্যবর্তী দূরত্ব, তার মানে এটা এমনও হইতে পারে, আবার ধরো এটা এখানে বি, ধরো এরকম এরকম ঘোরায় পেঁচ এমনও হইতে পারে। তাই তুমি যদি বলো দুইটা বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্বকে সরণ বলে, দ্যাট ইজ কারেক্ট। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, তাহলে বেগে চলে যাই। সরণ দূরত্ব শেষ, এখন আসো দ্রুতি আর বেগ। বেগ মানে কি, তোমরা অনেকেই বাইক চালিয়েছো বা বাইকের পিছনে উঠেছো, দেখবা বাইক চালানোর সময় বাইকের সামনে একটা স্পিডোমিটার আছে, যেখানে লেখা উঠতেছে প্রতিনিয়ত 20 কিলোমিটার পার আওয়ার। কি লিখে উঠতেছে? 20 কিলোমিটার পার আওয়ার অথবা 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এই যে ব্যাপারটা, এই যে ভাগ আওয়ার, তাহলে এটা কি লিখতে পারি? 40 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 আওয়ার। এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে গাড়িটা যেভাবে চলতেছে এই গতিতে যদি চলে, সে 1 ঘন্টায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কি বলে সম্ভব আর কি। 1 ঘন্টায় সে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বা তার দ্বারা পসিবল। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা কি দূরত্ব না? এখন দেখো বেগ যেহেতু ভেক্টর রাশি বোঝায়, তাই আমরা লিখতে পারি কি, দূরত্বের জায়গায় লিখবো সরণ। কি সরণ? দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা বলছো তো? ধরো এজ ইউজুয়াল আমরা যখন অঙ্ক করি ওখানে বলে দেয় দূরত্ব, আলটিমেটলি আমরা সরণ ধরে অঙ্কটা করি, কিন্তু নর্মালি বলে দূরত্ব। লাইক ধরো তোমাকে যখন বলি তোমার নাম কি, তুমি বললা আমার নাম হচ্ছে নাইম, আমার নাম হচ্ছে সাইম, এত কিছু বললাম, তোমার নাম কি? সাইম। আচ্ছা, তুমি তো জানো যে ক্রিয়া ছাড়া কখনো বাক্য হয় না, এখানে ক্রিয়া নেই, অবশ্যই আছে, সেটা কি উজ্জ্বল, ব্যাপারটা তুমি ধরে নিতে পারো ওই রকম। তাহলে দেখো বেগ সমান কি হলো? সরণ। আর নিচে কি আসলো? সময়। তার মানে এই বেগের যে সূত্রটা সেটা হচ্ছে কি সরণ ভাগ সময়। এখন তাহলে এটার একক কি হবে? দেখো এই বেগকে ভি দিয়ে প্রকাশ করে, আর সরণকে তুমি ডি লিখতে পারো, এল লিখতে পারো, যাই লিখো। আচ্ছা ডি লিখলাম, ধরো সময়কে লিখলাম টি। তাহলে একক কি হবে? এই যে সরণ বা দূরত্বের একক কি মিটার, তাহলে এই যে মিটার। আর সময়ের একক কি সেকেন্ড, এস দিয়ে লিখলাম। আচ্ছা এই এসটা তুমি তার মানে হইলো একক হইলো কি মিটার পার সেকেন্ড। এটা কি বেগের একক কি হলো? মিটার পার সেকেন্ড। অথবা তুমি এভাবে চিন্তা করো, তুমি যে ভাগ চিহ্নটা না দিয়ে গুণ দিয়ে লিখতে চাও, লাইক ভাগ চিহ্নটা দিবা না, এর পাওয়ারটা কি 1 না পজিটিভ না? তুমি যখন নিচ থেকে এটাকে উপরে নিয়ে চলে যাবা, তখন পাওয়ার যা থাকবে তার বিপরীত চিহ্ন, যোগাত্মক বিপরীত হবে। অর্থাৎ দেখো এখানে +1 ছিল, এটা -1 হয়ে যাবে, তাহলে এস ইনভার্স। বুঝতে পারছো? তাহলে বেগের একক কি হবে? এমএস ইনভার্স 1। বেগের কথা কি বুঝতে পারছি? ভাইয়া বেগ আর দ্রুতি সেম জিনিস, বেগ আর দ্রুতি কি সেম জিনিস। তাহলে দ্রুতির ক্ষেত্রে কিভাবে পার্থক্য হবে? আচ্ছা এটা উপরে লিখতেছি, দেখো দ্রুতি সমান তাহলে যাবে জাস্ট দূরত্ব ভাগ সময়। বুঝতে পারছো? আর একক তো সেমই হবে মিটার, আর নিচে হবে কি সেকেন্ড, তাহলে হবে কি এমএস ইনভার্স 1। বুঝতে পারছো? এটা হচ্ছে স্কেলার, যেহেতু এটা সুনির্দিষ্ট দিক নাই, আর এটা হচ্ছে কি ভেক্টর, হচ্ছে কি ভেক্টর। তার মানে আমাদের কি দ্রুতি, বেগ, সরণ, দূরত্ব সব শেষ। এখন আসো মন্দন, ত্বরণ, সমবেগ। আচ্ছা সমবেগ ব্যাপারটা আগে ক্লিয়ার করি। সমবেগ, সম মানে হচ্ছে সমান। তুমি অনেক সময় দেখবে প্রশ্নে লেখা থাকে সমবেগ অথবা সুষমবেগ। সুষম আর সম সেম অর্থ বহন করে। সমবেগ মানে হচ্ছে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বেগটা কি থাকবে? সমান থাকবে। লাইক ধরো তুমি একটা বাইকে উঠেছো, 4টা 1 মিনিটে বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তুমি 4টা 10এও দেখতেছো বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ সময় যতই চেঞ্জ হোক বেগ কিন্তু কি অপরিবর্তিত, অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় আছে। এটা হচ্ছে কি সমবেগ বা সুষমবেগ। তাহলে সমবেগ বা সুষমবেগ বুঝতে পারছি। এখন আসো ত্বরণ। ত্বরণ মানে কি? ধরো যে বাইকের উদাহরণ আছে সেটাতেই বলি, তুমি 4টা 1 যখন বাজতেছিল, তুমি বাইকে ছিলা, ধরো ছিল 20 কিলোমিটার পার আওয়ার বাইকের স্পিড। এরপরে তুমি একটা হাইওয়ে উঠে গেলা, তুমি দেখলা 4টা 2-এ বাইকের স্পিড হয়ে গেছে 20 থেকে 60 হয়ে গেছে। অর্থাৎ সময়ের সাথে তোমার বেগটা বেড়ে গেছে না? এই যে সময়ের সাথে যে বেগ বৃদ্ধি পাওয়া, এই জিনিসটা হয়েছে মূলত ত্বরণ বা ওই যে এক্সিলারেশন। দেখো না ওই যে এক্সিলেটর বলে যে এক্সিলেটরে পা রাখছে, অর্থাৎ সময়ের সাথে যখন তোমার বেগটা বেড়ে যাবে আস্তে আস্তে, সেটা হচ্ছে কি ত্বরণ। এখন দেখো একটা কথা মনে রাখবা, তোমাকে যদি কোনো কিছু বলে হার, যে অমুকের হার অমুকের হার, এই হার মানে মূলত সময় দিয়ে ভাগ করা বোঝায়। কি বোঝায়? সময় দিয়ে ভাগ করা। তাহলে তুমি বলতে পারো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার তুমি যদি উল্লেখ করো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, দেখো সময় ফার্স্ট একবার বলছো, আবার বৃদ্ধির হার একবার বলছো, তার মানে সময় আবার আসলো দুইবার। সো আমরা একবার লিখবো, একবার অ্যাভয়েড করবো। তাহলে তুমি যদি প্রথমে বলো সময়, তাহলে বলবা সময়ের সাথে বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে। অথবা তুমি যদি বলো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, দুইটাই কারে। কিন্তু তুমি যদি লেখো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কোনো টিচার এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করে যে দুইবার সময় লেখা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি ত্বরণ সমান কি হয় ভাইয়া?
ত্বরণ সমান কি হয় বললাম না, বেগ বৃদ্ধির হারকে। তাহলে ধরো আমার বেগ ছিল 20, প্রথম অবস্থায় বেগ ছিল 20, পরে হয়েছে কত 60, তাহলে 60 থেকে 20 বাদ দাও, কত হবে 40। আর কত সময়ে বাড়ছে, ধর আমি বললাম 1 মিনিটের মধ্যে। আর তুমি ফিজিক্সের যত অঙ্ক করবা ভাই সব এসে এককে করতে হবে। অর্থাৎ এই যে তুমি বলছিলাম তোমাকে রাশি যে 60টা, এই 60টা এককে কনভার্ট করে নিতে হবে। আমার কথা কি বুঝতে পারলা? অর্থাৎ তাহলে সময় তোমার মিনিটে থাকুক, ঘন্টা থাকুক, কিসে প্রকাশ করতে হবে? সেকেন্ডে। দ্রুত তোমার কিলোমিটারে থাকুক, সেন্টিমিটারে থাকুক, মিলিমিটারে থাকুক, যে কোনো কিছু থাকতে পারে। তুমি কিভাবে প্রকাশ করবা সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই যে তোমার সময় বলছিলাম ধরো 1 মিনিট বৃদ্ধিতে, তাহলে 60 সেকেন্ড। এই যে হারটা, অর্থাৎ উপরে কি হলো ভাইয়া? বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, আর নিচে কি ছিল? সময়। এটা হচ্ছে কি ত্বরণ, এটাকে এ দিয়ে প্রকাশ করে। তাহলে বেগকে ভি দিয়ে প্রকাশ করে, এ ইকুয়াল টু হচ্ছে কি, আর দেখো বেগটা শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিছি, এই জন্য সূত্র হয়েছিল কি ভি মাইনাস ইউ, সময় হচ্ছে টি। আচ্ছা তাহলে এটার এককটা কি হবে খেয়াল করো, বেগ থেকে বেগ বাদ দিলে একটা বেগই হবে, তাহলে বেগের একক কি এম এস ইনভার্স 1, আর নিচে কি সময় এস পাওয়ার 1। তো এ যদি উপরে চলে যায় তখন কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এম এস এই ইনভার্স 1, এটা পাওয়ার তো 1 আছে, উপরে লিখে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাইলে ভিত্তি যদি সেম হয়, গুণের সময় পাওয়ার যোগ, তাহলে -1 আর -1 কত হবে? -2। তাহলে ত্বরণের একক হবে কি এম এস ইনভার্স 2। আশা করি বুঝতে পেরেছি। এতটুকু যা বুঝেছি সবটুকু বুঝতে পেরেছো? তাহলে এখন এগুলো মুছে দিচ্ছি। তোমরা যেহেতু রেকর্ডেড ক্লাস, তো বারবার তোমরা করার সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই। তোমাদের ক্ষমার্কে কোশ্চেন আসে যে 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? কি আসে? বলতে কি বুঝো? এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাপারটা এভাবে লেখা যায়, 5 মিটার ডিভাইড বাই 1 সেকেন্ড। অর্থাৎ বলবো 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি একক সময়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কথা কি বুঝতে পারছো? যদি বলতো 5 মিটার পার সেকেন্ড বা 10 বা 100, 1010, যাই দেখ ভাইয়া, যাই দেখে, ধরো 1010 দিয়েছে তোমাকে মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারতে? 1010, উপরে থেকে মিটার, নিচে হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি একক সময়ে বা 1 সেকেন্ডে 1010 মিটার দূরত্ব অতিক্রম করতে সম্ভব। কখনো কখনো প্রশ্ন একটু কঠিন করার জন্য তোমাকে বলবে 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে বলতে কি বোঝো? তখন বলবা বস্তুটি উত্তর দিকে একক সময়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ত্বরণের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ধরো তোমাকে এখন তোমাকে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ বলতে কি বোঝো? কি বলছি ভাইয়া? ত্বরণ বলতে কি বুঝো? এটা কি লেখা যায়? 10 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই 1 সেকেন্ড। যেহেতু বলছে ত্বরণ, তার মানে কি হবে? বেগ বেড়ে যাবে। বলতে পারি কি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে বোঝায় বস্তুটি একক সময়ে 10 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ত্বরণ মন্দনের এই ব্যাপারটুকু ক্লিয়ার। এরপরে থাকে কি মাত্রা। এরপরে কি থাকে ভাইয়া? মাত্রা নির্ণয় শেখাবো এখন। বলছি কি ভৌত জগতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক বা পাওয়ারকে মাত্রা বলে। এই মাত্রার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবে এটা কি মৌলিক রাশি নাকি যৌগিক রাশি। এখন খেয়াল করো, ভর, এই ভরের যে মাত্রা সেটা হচ্ছে বড় হাতের এম। কথা বুঝতে পারছো? দৈর্ঘ্য, এর মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। সময়, দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, লেন্থ থেকে হচ্ছে এল, মাস এখান থেকে এম, সময় থেকে হয় কি ভাইয়া? টি, টাইম, সেখান থেকে মাত্রা হয় কি? টি। আমার কথা কি বুঝতে পারছো? এখন তোমাকে বলছে ধরো বেগের মাত্রা নির্ণয় করো। কিসের মাত্রা? বেগ। তাহলে বেগ সমান কি ভাইয়া? সরণ ভাগ সময়। সরণের মাত্রা কি? সরণ বা দৈর্ঘ্য একই তো কথা নাকি? এর মাত্রা কি? এল। আর সময় কি? টি। তাহলে হইলো কি এল টি ইনভার্স 1। এই মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা। কথা কি বুঝতে পারছো? এই সেম ভাবে এই তিনটা মনে রাখতে পারলে তুমি বেগ বলো, ত্বরণ বলো, মন্দন বলো, যাই বলো তুমি সবগুলা বের করতে পারবা। আচ্ছা ভালো কথা, মন্দন কথাটা বলতে ভুলে গেছিলাম। যদি সময়ের সাথে বেগটা কমে যায়, লাইক ধরো তুমি গাড়ি চালাচ্ছ, হুট করে দেখলা সামনে একজন মানুষ রোড পার হচ্ছে, তুমি বাইক চালাচ্ছিলে, তুমি কি করলা? ক্লাস আর ব্রেক চাপ দিয়ে দিলাম, তাহলে হবে তোমার গাড়ির স্পিডটা আস্তে আস্তে কমে যাবে। এই যে সময়ের সাথে বেগ যে কমে যাওয়া, এটাকে বলা হয় ভাইয়া মন্দন। এই সেম ভাবে ধরো তোমাকে মাত্রা নির্ণয় শিখেছি, এখন যদি তোমাকে বলে যে ত্বরণের মাত্রা নির্ণয় করে দেখাও, কি বলে ভাইয়া? ত্বরণ। তাহলে তুমি কি লিখতাম? ত্বরণ মানে কি? বেগ বাই সময়। বেগকে ভাঙলে কি হয়? সরণ বাই
সময় ডিভাইড বাই সময়, আলটিমেটলি কি হলো সরণ বাই সময় স্কয়ার, সময় গুণ সময়। বুঝতে পারছো? সময় স্কয়ার, তাহলে সরণ মানে কি এল, সময় মানে কি টি স্কয়ার, তাহলে হয়ে যাবে কি ভাই এল টি ইনভার্স 2। বুঝতে পারছো? আশা করি মাত্রা নির্ণয় না। এখন আসো পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, এখন কি শিখবো পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তুর সূত্র দিছে বিজ্ঞানী গ্যালিলিও। কে দিয়েছে? বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিও কি বলছে, বিনা বাধায় ধরো এমন একটা অবস্থা তুমি ক্রিয়েট করলা যেখানে বায়ু নেই, বায়ু শূন্য অবস্থা, বিনা বাধায় যদি দুইটা বস্তু পড়তে থাকে, লাইক ধরো এটা হচ্ছে তুমি, তোমার বন্ধু অনেক মোটা, আর ধরো তুমি একটু চিকন, তোমার ভর কম, কিন্তু এখানে কোনো বাধা নাই, বিনা বাধায় বাতাস শূন্য একটা অবস্থায় তুমি যদি দুটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে এরা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ ধরো এ যদি 5 সেকেন্ডে 15 মিটার যায়, তাহলে এই বস্তু 5 সেকেন্ডে 15 মিটার যাবে। অথচ এর ভর ছিল কি ধরো 50 কেজি, আর এর ধরো ছিল 102 কেজি সাপোজ। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এখানে ভর ম্যান্ডেটরি না, তুমি এক টুকরো তুলো যদি ফেলো, একটু অল্প তুলো, অথবা একটা পাথর ফেলো, দুটো এট এ টাইমে পড়বে। হ্যাঁ, হয়তো কথাটা তোমার কাছে তাজ্জব লাগতেছে, ভাই কেমন, এটা তো ভারী, এটা তো হালকা। আসলে এটা হয় কেন, যখন তুমি নর্মালি এজ ইউজুয়াল পরিবেশে উপর থেকে কোনো কিছু ফেলে দাও, সেটা হয় কি যেটা বেশি ভারী সেটা যে বায়ুর যে বাধা এটাকে সহজে অতিক্রম করতে পারে, তাই ও আগে পড়ে যায়। আর যেটা ভারী কম সেটা বায়ুর বাধাকে অতিক্রম করে দেরিতে, তাই সেটা দেরিতে পড়ে। কিন্তু কথা বুঝতে পারছো? তাহলে এটা কি প্রথম সূত্রটা কি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এ 5 সেকেন্ডে যতটুকু যাবে এই লোকও 5 সেকেন্ডে ততটুকুই যাবে। লাইক আমি ধরলাম 15 মিটার 15 মিটার। দ্বিতীয় সূত্র মনে রাখবা তুমি, এই যে গাণিতিক রূপ ভি সমানুপাতিক টি, কি মনে রাখবা? ভি সমানুপাতিক টি। এই ভি মানে কি বেগ, টি মানে কি সময়। অর্থাৎ কোন উপর থেকে যদি তুমি কোনো বস্তু ফেলে দাও, তাহলে এর বেগটা হবে কি ওই সময়ের সমানুপাতিক। এই সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে ভাইয়া সমান না, বাট একই হারে বাড়বে অথবা একই হারে কমবে। ধরো আমার ভাইয়ের আছে 20 টাকা, আমার আছে 50 টাকা, কিন্তু বাবা যতবারই টাকা দিবে আমাকেও যা দিবে আমার ভাইকেও তাই দিবে, একই হারে কিন্তু বাড়বে, কিন্তু আমাদের দুজনের টাকা কখনো সমান না। দেখো ও আগে থেকে আমার থেকে কম আছে বা পিছনে আছে। তাহলে এই ভি সমানুপাতিক কি মনে রাখলে তুমি এর যে বিস্তৃতি রূপটা বলতে পারবা। ঠিক আছে, পরন্ত বস্তু কি বলতে পারবা, কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে, কোন বস্তুর যে বেগ সেটা হবে কি ওই সময়ের সমানুপাতিক। আর তৃতীয়টা মনে রাখবে কি এস সমানুপাতিক টি স্কয়ার। কি মনে রাখবে ভাইয়া? এস সমানুপাতিক টি স্কয়ার। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই যে গাণিতিক রূপ থেকে অনেক সময় এমসিকিউ আসে, তাহলে প্রথম সূত্র তো সমান সময়ের সমান দূরত্ব, এখান থেকে তেমন একটা এমসিকিউ আসে না। মেইন এমসিকিউটা আসে মূলত এটা আর এটা থেকে, যে নিচের কোনটি গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, নিচের কোনটি গ্যালিলিওর তৃতীয় সূত্র। তুমি মনে রাখবা দ্বিতীয় হচ্ছে ভি সমানুপাতিক টি, আর তৃতীয় হচ্ছে এস সমানুপাতিক টি স্কয়ার। তার মানে ভি হচ্ছে তো বেগ, ভি মানে কি প্রকাশ করে ভাইয়া বেগ, আর টি মানে হচ্ছে সময়, টি মানে কি সময়, আর এইচ মানে কি ভাইয়া উচ্চতাটা নির্দেশ করে, উপর থেকে যে ফেলে দিলে উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এটা দিয়েও কিন্তু তুমি একটা সূত্র বানাইতে পারো। সেই সূত্রগুলো কিভাবে হয় এটা বুঝে আজকের মতো ক্লাস শেষ করে দিব। খেয়াল করো, তুমি যে বললা ভি সমানুপাতিক টি, কি বললা? ভি সমানুপাতিক টি একটা বস্তুর জন্য, তাহলে হয় কি ভি সমানুপাতিক চিহ্ন তোলার জন্য তুমি যে একটা সমান দিয়েছো তাই একটা ধ্রুবক লাগবে। ওই যে একজনের কম ছিল একজন বেশি ছিল, তাই আমি একজনকে এমন কিছু গুণ করবো যেন দুজনের টাকাটা কি হয় সমান হয়। লাইক ধরো আমি কে নিয়ে আসছি, এটা হইলো, এটা যদি একটা বস্তু হয় ধরো 1 1 দিয়ে প্রকাশ করলাম, আর যে ধ্রুবক সেটা তো আর কিছু হবে না, এটা নির্দিষ্ট একটা পরিমাণ গুণ করছে, তাহলে কে সমান কি হবে ভাইয়া v1 বাই t1 হয় না? অন্য একটা বস্তুর জন্য একই ভাবে কি হবে ভাইয়া কে ইকুয়াল টু কি v2 বাই t2। তাহলে দুইটা কে সমান কে বলা যায় ভাই, বলো তো কে সমান কে তো বলা যায় নাকি, ধ্রুবক সমান ধ্রুবক। তাহলে পাইলা কি সূত্র v1 বাই t1 ইকুয়াল টু হচ্ছে কি v2 বাই t2। বুঝতে পারছো? তাহলে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রকে আমরা বর্ণনা করে কি পাইতে পারি, এই সূত্রটা পেতে পারি। লাইক এটা যেহেতু কোনো সময় তোমার অ্যাডভান্স লেভেলে সাধারণত এটা আসে না, বাট আসলে তুমি তো পারবে ইনশাআল্লাহ। সেম ভাবে তৃতীয়টা করলে কি হয় ভাইয়া h1 বাই t1 স্কয়ার ইকুয়াল টু কত হবে h2 বাই t2। এখন অনেকে চাইলে যে t এর সাথে t, এটার সাথে এটা এখানে নিয়ে আসে, আর h এর সাথে h রাখে, এটা তোমার ইচ্ছা। সেম ভাবে এখানে v2টা এখানে নিয়ে আসো, t2টা t1 টো এখানে নিয়ে যাও, ডাজন্ট ম্যাটার। এটা যে কথা এটা সেমই কথা। এটা হচ্ছে তৃতীয় বস্তু নিউটনের গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা, এটা হচ্ছে কি ভাই দ্বিতীয় সূত্রটা। আজকের মতো প্রথম পার্ট ক্লাসটা এখানেই শেষ। ক্লাসটা খুব বেশি লেন্দি করার ট্রাই করিনি, খুবই সহজে শেষ করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার বাকি যে পার্ট টুকু আছে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।